দ্য পার্সপেক্টিভ আমাদের ফ্ল্যাগশিপ ইভেন্ট। আমরা এখানেই নিয়মিত এটির আয়োজন করে থাকি। শুধুমাত্র একটি ইভেন্ট আমরা চট্টগ্রামে করেছিলাম, বাকি 6টা এখানে অনুষ্ঠিত হয়েছে। এর 7 নম্বর পর্বে আজকে আমরা জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পরে উপস্থিত হয়েছি এখানে, যখন একটি অন্তর্বর্তী সরকার আমাদের যেটি চলছে সেটি 1 বছর পার করে ফেলেছে। হয়তো 4 মাস পরে আমরা একটা জাতীয় নির্বাচন দেখব। পাশাপাশি যে সংস্কারের যে ম্যান্ডেট ছিল সরকারের, সেটির ঐক্যমত্য কমিশন একটা পর্যায়ে এসে পৌঁছেছে। সেটি হয়তো আগামী নির্বাচনের মাধ্যমে, একটি গণভোটের মাধ্যমে সেটি করা হবে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক রকমের কথা হয়েছে, যেই কথাগুলো সবগুলি আসলে ফার্স্ট হ্যান্ড যারা দেখেন, যারা আসলে আমাদের কাছে সেই সংবাদটা পৌঁছে দেন, সাংবাদিকেরা, সেই সাংবাদিকেরা আসলে এই গত 1 বছরের জার্নিটা এবং সামনে আমাদের যে ট্রানজিশন পিরিয়ডটা আছে সেইটাকে কিভাবে দেখছেন, তাদের কাছে কি পার্সপেক্টিভ আছে সেটা জানার জন্য আজকে আমরা 3জন সাংবাদিককে এখানে আমন্ত্রণ জানিয়েছি। তাদের মধ্যে মিস্টার মুক্তাদির রশিদ রোমিও আমাদের সাথে উপস্থিত হয়েছেন, মিস জিনা তাসরিন আমাদের মধ্যে আছেন। তাদের কাছ থেকে আমরা শুনবো মিস্টার আকিব মোহাম্মদ শাতিল, স্পেশাল করেসপন্ডেন্ট নেত্র নিউজ। তিনি আসলে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন আমাদের দর্শকদের কাছে, কারণ তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আজকে উপস্থিত থাকতে পারছেন না। সো আমি এই পর্যায়ে দ্য বাংলাদেশ ডায়ালগের ডাইরেক্টর মিস্টার এস এম সাইফ কাদের রুবাবকে আমন্ত্রণ জানাবো আমাদের প্রোগ্রামটি শুরু করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ রাকিব, এবং আমি আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বেশি সময় ক্ষেপণ না করে আমি আমাদের আজকের দুজন অতিথি জিনা তাসরিন এবং মুক্তাদির ভাইকে আমরা দুজনকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি। জিনা আপা, মুক্তাদির ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সময় দিয়েছেন। আসলে আপনারা দুজনই আজকে তো শাতিল ভাই উপস্থিত থাকতে পারছেন না। তিনি আসলে একটার পরে আসলে হঠাৎ করে জানিয়েছেন যে উনি তার বাবাকে নিয়ে হসপিটালে গিয়েছিলেন, সেখানে তিনি অসুস্থ বোধ করায় তিনি সেখান থেকে খুব দ্রুত বাসায় চলে যান আসলে। তো আমরা আলোচনা শুরু করি। এরকমটা বলা হয় আপনারা দুজনই এরকম একটা পেশায় আছেন যে পেশাটা আসলে 3টা ডাইমেনশনে হয়তো বা একসাথে থাকে, যে পিছনে কি হয়েছে, বর্তমানে কি হচ্ছে, এইগুলোর উপর ভিত্তি করে একটা ভবিষ্যতের একটা সেন্স করা। তো আমরা যা দেখে এসেছি বাংলাদেশে গত প্রায় 1.5 দশক, সেটা নিয়ে আসলে অনেক আলোচনা হয়, এবং কারণ ওইটাই হয়তো বা আমাদেরকে 1.5 দশক আগে যা হয়েছে একটা 1/11 এবং পরবর্তী সরকার এবং শেখ হাসিনার যে 15 বছরের শাসন এবং এরপরে একটি গণঅভ্যুত্থান এবং এর পরবর্তী 1 বছরের বেশি সময়, এগুলোর উপরই ভিত্তি করেই হয়তো আমাদের সামনের সময়টা নির্ধারিত হবে বা ভবিষ্যৎ নির্ধারিত হবে। জিনাব, আপনার থেকে শুনতে চাই আপনি বর্তমান প্রেক্ষাপটটাকে কিভাবে দেখছেন? Hi everyone, Assalamualaikum. Assalamualaikum. So আমি বলতে চাচ্ছি, I mean the past in terms of media landscape আমাদের জন্য although freedomটা ছিল, but media houses, they didn't report as freely as they could have, and একটা সবার জন্য একটা unspoken একটা ভয় ছিল of mobs. এই মবের ভয়ে সবাই একটু রিস্ট্রেইন ছিল অ্যান্ড চেষ্টা করে নাই যেভাবে করা উচিত আফটার 15 years of media oppression. অ্যান্ড আমি আরও একটা জিনিস যেটা বলতে চাচ্ছি যে ইটস নট লাইক দ্য গভর্নমেন্টের এন্ড থেকে কোনো প্রেশার বা কিছু ছিল, বাট এগেন এই মবস অ্যান্ড গভর্নমেন্ট ট্রাইড টু হ্যান্ডেল দিস থিংস। অ্যান্ড আমি যেখানে কাজ করি দ্য ডেইলি স্টারে, আমাদের এখানে তো এক উইক ধরে জিয়াফত অ্যান্ড মবস ছিল স্টেশন, ওইখানে গভর্নমেন্ট অনেক হেল্প করেছে ইন টার্মস অফ সিকিউরিটি, বাট ইভেন দেন ইটস জাস্ট নো ওয়ান ওয়ান্টেড টু টেক দ্য রিস্ক। সো গোয়িং ফরওয়ার্ড আমি এক্সপেক্ট করব দ্য ইনকামিং গভর্নমেন্ট এরকম সিচুয়েশনকে কন্ট্রোল করবে, so that no one really has to fear the mobs and they could just live their lives freely. ধন্যবাদ মুক্তাদি ভাই। সেম জায়গাতে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন নিউজ রুম থেকে কিভাবে দেখছেন আসলে সব পুরো বিষয়টা? যারা এসেছেন এই সুন্দর সময়, মানে এই টাইমটা তো বেসিক্যালি চা মানে খাওয়ার আগ দিয়ে যে ঘুমটা, সেই ঘুমটা আপনারা এইখানে কাটাতে পারেন। এটা সেই রকম একটা এনভায়রনমেন্ট আছে। আমি তার জন্য ধন্যবাদ জানাচ্ছি যে সেই ঘুমটা আপনারা রেখে এখানে এসেছেন, কিছুটা সময় আপনারা হয়তো কাটাচ্ছেন। আমি আসলে দেখি দুইটা ভাবে। এটা যে এরকম হবে এটা খুবই এক্সপেক্টেড ছিল, মানে আমরা ভাবছিলাম
এবং আপনি যদি ওই সময় আমার গার্ডিয়ানে আমার ইন্টারভিউ দেখে থাকেন বা আমি যে কথাগুলো বলেছি বা দ্য ওয়ারে আমি যে কথাগুলো বলেছি যে বাংলাদেশের মিডিয়া ল্যান্ডস্কেপে যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলো আমরা কখনো ভিজিট করি নাই। বাংলাদেশে মিডিয়া গত 15 বছরে অনেক অন্যায় করেছে, ভীষণ অন্যায় করেছে। আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে কি মিথ্যাচারের ভিতরে বাংলাদেশের মিডিয়া কন্টিনিউয়াস গিয়েছে। তাহলে এরপরে এসে হঠাৎ করে আপনি দেখছেন যে একটা লোক চোর ছিল, আপনার এলাকার বড় চোর, হঠাৎ করে নামাজ পড়ার জন্য টুপি পরে পাঞ্জাবি পরে মসজিদে গেল অ্যান্ড দেন ভালো হয়ে গেল। ব্যাপারটা তো তা না, তাই না? তো হাউ ডু আই সি, আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশের সাংবাদিকরা যারা আসলে পাপ করেছেন তাদের জন্য একটা স্ক্রুটিনি হবে, ইন আ ওয়ে যে তারা একটা ট্রুথ কমিশনের কাছে বলবে যে আমি অন্যায় করেছি, আমি এইখানটাতে অন্যায় করেছি। যেটা অনেকটা আপনার মনে আছে যে মাহফুজ আনাম হিরো হতে গিয়েছিলেন, বলেছিলেন যে আমরা ডিজিএফআই এর দেওয়া তথ্যগুলো ছাপিয়েছি। কেন ছাপাইছিলেন আপনি? সো এই যে ট্রুথটা আপনি বলার একটা জায়গা, আপনি যে কনফেশন করার যে জায়গাটা, সেই জায়গাটা আমি ভেবেছিলাম যে উন্মোচিত হবে। এবং তাতে করে হতো কি, আমার যে পাঠক ওই কর্নারে বসে আছেন সে জানতো যে না, একটা প্রসেসের ভেতর দিয়ে গিয়ে সে ভালো হওয়ার চেষ্টা করছে। কিন্তু এখন কি হইল দেখছেন, এখন যে জিনিসটা হয়েছে সেটা আরো ডেঞ্জারাস। আপনি এমন সব সাংবাদিককে জেলে রাখছেন তারা আসলেই আমাদের মনকে কষ্ট দিছে, কিন্তু বাই দিস টাইম দে আর ভিকটিম। এবং আপনারা জানেন কি না, মোজাম্মেল বাবু 71 টেলিভিশনের সিইও, উনি ক্যান্সারের রোগী, 4th স্টেজে আছেন এবং উনি মারা যাবে জেলের ভেতরেই হয়তো, যদি সরকার ওরকম ব্যবস্থা না নেয়। তখন সে কি হবে, কনসায়েন্স হয়ে যাবে। সে ধরেন আমাদের জন্য একটা বাংলাদেশের সাংবাদিকতায় সেই ভাবমূর্তি নিয়ে এক মানুষ হবেন যিনি জেলখানার ভিতরে সাংবাদিকতার জন্য মারা গেছেন। আপনি দেখেন, আপনি এই মানুষগুলোকে এখন হিরো বানাই দিচ্ছেন, অথচ আপনারা মানে এই রাষ্ট্রীয় মেকানিজম যদি কোনোভাবে এই কাজটা করতো যে না, যে সাংবাদিকগুলো খারাপ কাজ করেছে তাদের জন্য স্পেস আছে, তারা এসে তারা কনফেস করবে। আর যদি না করে তখন আমরা তাদের রিপোর্ট ধরে গত 15 বছরের এই জায়গাগুলোতে আপনি কি ঠিক কথা বলেছেন কিনা, আপনি কি বলেছেন এই লোকটা খারাপ এবং সেই লোকটা আসলে খারাপ ছিল না, এই লোকটা নিয়ে আপনি অর্থবিত্তের কারণে আপনি বা সম্পদ নেবার কারণে কারো সম্পদ দখল করার জন্য আপনি তার বিরুদ্ধে রিপোর্ট করেছেন এবং সেইটার জন্য তাকে কখনো জঙ্গি বানাইছেন, কখনো বিএনপি বানাইছেন। ইউ ডিড এভরিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো এই জায়গাটা তো হইল না। তাহলে কি হবে ভবিষ্যতে? আপনি এখন দেখেন পত্রপত্রিকায় একটা রিপোর্ট আপনি দেখবেন, হয়তো 2-3টা জায়গায় হয়তো রিপোর্ট করছে। নুরুল কবির অত্যন্ত সাহসী মানুষ, সেই জন্য ওনার পত্রিকায় লিড স্টোরি করেছিল যে ডক্টর ইউনূস কি কি সুবিধা নিয়েছেন। আদার দেন দ্যাট আমি খুবই আশ্চর্য হয়েছি যে অনেক বড় বড় রিপোর্ট গত 15-16 মাসে, সেই রিপোর্টগুলো জনগুরুত্বপূর্ণ রিপোর্ট, সেগুলো আসে নাই। তার মানে কি আমরা এখন যেটা করছি জানেন, আমরা অ্যাম্পলিফাই করছি সেই একই প্যাটার্নে। আগে যে পাওয়ারটার আমরা যে প্যাটার্নটাকে আমরা অ্যাম্পলিফাই করতাম, উই আর ডুইং দ্য সেম। এতে সমস্যাটা যেটা হয়, মানে কেন উন্নত বিশ্বগুলো গণমাধ্যমকে এত গুরুত্ব দেয়? গণমাধ্যম মূলত জনগণের সাথে ক্ষমতার ব্রিজিং করার ক্ষেত্রে সে কাজ করে। অর্থাৎ সে কিভাবে ব্রিজিং করে, সে ওই মানুষটার যে মতামত সেটাকে স্ট্রাকচারালি সাজিয়ে ক্ষমতার কাছে উপস্থাপন করে, যাতে জনগণের যে একটা কালেকটিভ অপিনিয়ন হচ্ছে সেই অপিনিয়নটা সে তার ইনভেস্টিগেটিভ রিপোর্ট হোক, তার কমেন্ট্রি হোক বা তার ভিউজ হোক, তার মধ্য দিয়ে রিফ্লেক্টেড হয়। এখন কিন্তু আপনি দেখেন, এখন যেটা হচ্ছে যে বিভিন্ন যে পলিটিক্যাল পার্টিগুলো, তাদের মতকে আপনার আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। সো এর ফলে আপনার যে প্রয়োজন ছিল, আমার যে প্রয়োজন ছিল একজন পাঠক হিসেবে, ফরগেট অ্যাবাউট আই এম এ জার্নালিস্ট,
আমি যে একজন পাঠক, সেই পাঠকের জায়গা থেকে আমি দেখছি যে তারা সেই খুশি করার জন্য, আপনি জাস্ট সি অ্যাবাউট দ্য প্রথম আলোস কাভারেজ অন গাজা, অ্যাজ ইফ এটা প্রথম ঘটনা, তারা গত এক মাস মতো হয়েছে গাজা ফ্রন্ট পেজে আনছে। এর আগে দেখেন যেই টাইমে মানে বর্বরতা চলছে, এখন তো কিলিং কমে গেছে না, তাদের কাভারেজ কই ছিল? ইন্টারন্যাশনাল পেজে, ব্যাক পেজে। সো আপনি আমার সমস্যাটাকে আপনার মতো করে ফাইন টিউনিং করতেছেন, আপনার মতো করে আপনি প্রেজেন্ট করছেন, ফলে মানুষের ভেতরে যে ক্ষোভ, যে কষ্ট, আপনি ওই মানুষটাকে চিন্তা করে দেখেন, ওই জায়গা থেকে দেখার চেষ্টা করেন যে মানুষটাকে বিনা কারণে দিনের পর দিন জেলে থাকতে হয়েছে, অ্যান্ড নো বডি রিপোর্টেড দ্যাট, নট ইভেন দ্য মেইন স্ট্রিম মিডিয়া। তো সে তো মনে করছে এই মিডিয়াকে আমি গুনি না, এইটা একটা ফালতু মিডিয়া। সো আমার আপনার কাজ হচ্ছে, মানে অ্যাটলিস্ট নিউ জেনারেশন স্পেশালি, আই এম বিগ অ্যাডমায়ার অফ জিনা, এদের মতো মানুষ যারা সাইলেন্টলি মানে পাগলের মতো কাজ করে গেছে, ডেসপারেটলি কাজ করছে, জীবন বাজি রেখে কাজ করছে। আমি ভাবছিলাম কি, আমি না হয় ভাই অশিক্ষিত, মূর্খ, পড়াশোনা তেমন নাই, কিন্তু যারা এই জায়গাতে আসছে তারা যেন এই যে আপিলটা মানুষের কাছে করতে হচ্ছে যে মিডিয়াটা যেন, গণমাধ্যম যেন গণমানুষের হয়ে ওঠে। আর এইটা যদি আমরা না করতে পারি, আমরা যদি জাস্ট পাওয়ারের অ্যাম্প্লিফায়ার হইতে থাকি, ভবিষ্যতে আমার জন্য যেটা হবে, আমি যদি ধরেন সাংবাদিক আছে, এখন আমি যদি দেখি যে সবাই অ্যাম্প্লিফাই করতেছে, তাহলে আমি কেন গভর্নমেন্টে যাব না? আমার তো গভর্নমেন্টে থেকে অ্যাম্প্লিফাই করাটা আরও বেশি বেশি পয়সা পাবো। একটা কমিউনিকেশনে থাকলে আমি পয়সা ধরেন, আমি যদি একজন জার্নালিস্ট হই, বড় জোর সর্বোচ্চ মানে এখনকার স্ট্রাকচারে 1 লাখ টাকা বেতন পাই, আর আমি কমিউনিকেশনে গেলে আমি 3 লাখ 4 লাখ টাকা ইনকাম পাবো। তো ওয়াই ডোন্ট ইউ ডু দ্যাট? আমি কেন এই কাজটা করতে যাব? কারণ আপনারা দেখছেন যে যে অ্যাম্প্লিফাই করতেছে, যার ভিউজ বেশি, সে হচ্ছে তত বড় রিপোর্টার। তার মানে মানুষের যে জায়গাটা সেখানে থাকছে না, এবং এটা চেঞ্জ হয়নি আনফর্চুনেটলি। ধন্যবাদ ভাই। জিনাপা, আপনি কি একমত হবেন এই বিষয়গুলোর সাথে? এবং এর বাইরে আমার একটা আলাদা প্রশ্ন আছে, যে নিউজ রুমের কালচারটা যেটার কথা বলছিলেন, এই কালচারকে এখনও প্রেশারাইজড, যেমন আগে আমরা শুনতাম বিভিন্ন সংস্থা থেকে ফোন দেয়া হতো বিভিন্ন রিপোর্টস করানোর জন্য, নামানোর জন্য। আমরা কিছু কিছু ইনস্টেন্স দেখেছি যেগুলো দেখে মনে হয়েছে যে এরকম কিছু হয়ে থাকতে পারে। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিবর্গের নামে একটা রিপোর্ট হলো, রিপোর্ট আধা ঘন্টার মধ্যে সরিয়ে ফেলা হলো, এরকম বিভিন্ন ইনস্টেন্স হয়েছে। সো আপনি প্লিজ বলবেন। সো আমি বেসিক্যালি রোমিও ভাই যেটা বলেছে, I don't agree with everything he said, but I get the gist and I endorse it. But as for, I can only speak for, daily star কাজ করি for 14 years. So ওখানে কি situation গিয়েছে during Hasina years and এখন I can only speak for that. So as for আপনি যে as you said যে নিউজ উঠানো, ডেইলি স্টারে খুবই কম ইনস্টেন্স আছে নিউজ নামানো হয়েছে। উঠানো হলে খুবই, আনলেস এটা পুরো ফেক নিউজ হয়, যেটা খুবই রেয়ার ইনস্টেন্স আমাদের আই ক্যান সে যে লাস্ট 15 ইয়ার্সে 4-5টা এরকম ইনসিডেন্ট হয়েছে। বাট আদার দ্যান দ্যাট, যেমন এই রিসেন্টলি আমাদের একটা দিনাজপুরে একটা ইনসিডেন্ট হয়েছিল অ্যাবাউট হিন্দু পার্সন ডাইং, ওইটাকে দেখানো হয়েছিল কমিউনাল ভায়োলেন্স হিসাবে। সো ওই রিপোর্টটা নামানো হয়েছে বিকজ আফটার গোয়িং থ্রু আমাদের ইন্টারনাল ইনভেস্টিগেশন এটা পুরোপুরি কোনো স্ট্যান্ডার্ডস মিট করে না। সো এরকম ইনসিডেন্ট ছাড়া কোনো সময় ইভেন ডিউরিং হাসিনা ইয়ার্স ডেইলি স্টারে কোনো নিউজ নামানো হতো না। অ্যান্ড অ্যাজ ফর প্রেশার, বিকজ ডেইলি স্টারের স্টেটের কারণে, বিকজ আমাদের এডিটরের কারণে ওরকম প্রেশার আসতো না। সো হি কুড অবজর্ভ ইট, বাট হি ডিডন্ট ওয়ান্ট টু পুশ দ্য envelope too much because আসে given the limited freedom, ওটাতে আমরা we try to do the best. So I'll give an example of Hasina years একটা রিপোর্ট আমাদের ডেইলি স্টারে করা হয়েছিল। ইটস অ্যাবাউট গ্রামীণ ফোনের পদ্মা ব্রিজ ওপেনিং এর টাইমে হাসিনা ইউজেস গ্রামীণ ফোন, অ্যান্ড তার
নেটওয়ার্ক পায় নাই দেখে গ্রামীণ ফোনকে সিম নতুন সিম বিক্রি করা বন্ধ করে দিয়েছে। দেয়ার ওয়াজ আ ব্যান অ্যান্ড গ্রামীণ ফোন অনেক রকমের চেষ্টা করেছে, লবিং অ্যান্ড এভরিথিং, ইভেন দ্য নরওয়েজিয়ান এম্বাসি গট ইনভলভ, বাট কিছুই হয় নাই। অ্যাডামেন্ট যে গ্রামীণ ফোনকে নতুন সিম বিক্রি করতে দেওয়া হবে না। I mean, one of the reasons is obviously Yunus being part of Grameen brand. So আমাদের ডেইলি স্টারে একটা রিপোর্ট হয়েছে explaining everything how it wasn't Grameen Phone's fault যে ওই দিন নেটওয়ার্ক পাওয়া যায় নাই। অ্যান্ড আমরা সবার কাছে কমেন্ট নিয়েছি দ্য রেলেভেন্ট পার্টিস, অ্যান্ড আমাদের রিপোর্টটা ছাপা হয়েছে ফ্রন্ট পেজে বড় করে। And exactly after 5 days, that ban was lifted. So, আমি বলবো যে this is the type of journalism we tried to do given our freedom, and আমরা ওই রিপোর্ট করার পর ডেইলি স্টারে কোনো রেপারকাশন কিছু হয় নাই, একটা সিঙ্গেল ফোন আসে নাই গভর্নমেন্টের থেকে, আমাদের এডিটরের কাছে না, কারোর কাছে কিছু আসে নাই, বাট সাইলেন্টলি they got the message গভর্নমেন্টের the error of their ways. সো এই এক্সারসাইজটা আমরা যদি বেশি করতে পারতাম ওভার দ্য পাস্ট 15 ইয়ার্স আমাদের এই জায়গায় আসতে হতো না, বাট স্যাডলি মানে সবার উই ডিডন্ট হ্যাভ টু মাচ অ্যাপেটাইট ফর ইট। সো এটা একটা এক্সাম্পল, অ্যান্ড আইল গিভ another example of আদানিস পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট। এগেন সেটা নিয়ে আমাদের এখানে রিপোর্ট হয়েছে। আমরা ইট ওয়াজ কত লং রিপোর্ট, যেটা lawyers and আমরা সবাইকে ইনভলভ করে আমরা we tried to be as exhaustive and as fair as possible. So again আমাদের editor we ran that report. ওই সময় আদানি ওয়ার্ডটা বলাই ভয়ের ছিল, ডিপ্লোম্যাটিক সমস্যা হয়ে যাবে and everything. But again আমরা ওই রিপোর্টটা করেছি, we got even আদানির এন্ড থেকে পার্সপেক্টিভ আমরা পেয়েছি, তারা আমাদেরকে ডিটেল কমেন্ট দিয়েছে। অ্যান্ড ওই সময় কিন্তু ইনফ্যাক্ট গ্লোবাল মিডিয়াতেও আদানি কমেন্ট দেয় নাই, বাট আমাদেরকে দিয়েছে। সো আমাদের ওই রিপোর্টটা গেল, এগেন গভর্নমেন্ট থেকে কোনো রেপারকাশন কিছু হয় নাই, বাট পাবলিক জানতে পেরেছে। সো দিজ আর আমি খুবই ফিউ ইনস্টেন্স। তারপর ইভেন এই এস আলম নিয়ে আমরা কথা বলি, আমাদের ডেইলি স্টারে কিন্তু এস আলম নিয়ে সবচেয়ে বেশি রিপোর্ট হয়েছে ডিউরিং হাসিনা ইয়ার্স। অ্যান্ড ইনফ্যাক্ট আমাদের রিপোর্টের মধ্যে এস আলম পার্সনের থেকে কমেন্ট দিয়ে রিপোর্ট আমাদের এখানে হয়েছে, একসাথে সালমান এফ রহমান বেক্সিমকো নিয়ে আমাদের ডেইলি স্টার রিপোর্ট হয়েছে। সো উই ট্রাই টু ডু আওয়ার জব given the limitations. So ideally we should have done more. We were nowhere near the threshold. Eta bolbo, but going forward I would say je not just Daily Star but collective media landscape, we need to do that. And এই জিনিসটা এই interim government-এর time-এ আরো বেশি করা উচিত ছিল, but again কোনো interim government থেকে তো কোনো এসব সেপারেশনের কোনো কিছু আসে নাই, but we just didn't do it. And অনেক কিছু is like out of sympathy or এটা দিয়ে আচ্ছা ওদেরকে চান্স দেই kind of a thing. But again এটা আমাদের করতে করতে আমরা অনেক ভুল করে ফেলছি, and then this glorious opportunity we got after 5th August আমরা we couldn't make the best of it. And একটা জিনিস যেটা আমাদের মিডিয়ার কালেক্টিভ ফেলিয়ার আমি বলবো, যে জুলাই ভিকটিমস যারা victim families, তাদেরকে ফার্স্ট জব অফ দিস গভর্নমেন্ট শুড হ্যাভ বিন এই তাদের টেক কেয়ার করা, তাদের ট্রিটমেন্ট, মেকিং শিওর দে গট দ্য বেস্ট ট্রিটমেন্ট, ভিকটিম ফ্যামিলিজদের সাপোর্ট। এই জিনিসটা এই গভর্নমেন্ট করে নাই ঠিক মতো, অ্যান্ড এখনও অনেক ভিকটিমস আছে, দে আর স্ট্রাগলিং অ্যান্ড এভরিথিং। বাট এই কাজটা মিডিয়া অ্যাজ আ হোল উই ফেল, কারণ এটা আমাদেরকে ডেইলি ফ্রন্ট পেজে রিপোর্ট করা উচিত ছিল। এই গভর্নমেন্টের অ্যান্ড এই অ্যাডভাইজার্স এদেরকে চোখে আঙ্গুল দিয়ে ধরার উচিত ছিল, বাট যেটা আমরা করতে পারি নাই। সো আই উড সে এগেন দিস ইজ আ ফেলিয়ার, অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড আমাদের এসব জিনিস থেকে মাইন্ডফুল হওয়া উচিত। অ্যান্ড প্রেশার, এগেন প্রেশার ইজ লাইক আপনাকে ডিজিএফআই বলেন বা obviously তারা চেষ্টা করবে, and it's up to you, up to your moral spine and আপনার ethics and আপনি কতটুক allow করবেন।
সো এই জায়গায় আমি বলবো যে ইভেন ডিউরিং হাসিনা ইয়ার্স ইফ ইউ কুড স্ট্যান্ড আপ টু দেম। আর আরেকটা জিনিস হলো যে আমরা obviously if DGFI they would try to suppress bad news or their skeletons, but আমাদের যত আমরা we break the fear, আমরা যত we talk about their intimidation, তত it becomes lighter, they become just a comic element in the process. So এই জিনিসটা আমাদের বেশি করা উচিত ছিল, we didn't. Hopefully going forward এগুলো আমরা অ্যাড্রেস করতে পারবো। থ্যাংক ইউ। মুক্তাদির ভাই, যেমন জিনাপা মনে করছেন যে ওইভাবে কোনো প্রেশার আসলে এখন নেই, আর থাকলেও সেটা আসলে ইফ ইউ হ্যাভ আ স্পাইন, বাট উই হ্যাভেন্ট সিন দ্যাট মেনি পিপল উইথ দ্যাট কাইন্ড অফ আ স্পাইন। জিনাপো যে প্রেক্ষাপট, যে বিল্ডিং, যে ফোর্ট থেকে উনি বাস্তবতা দেখেন, বাস্তবতাটা এরকম সহজ না। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এরকমও হয়েছে আমাদের, যেহেতু আমি একটা ছোট অপেক্ষাকৃত ছোট নিউজ রুমে কাজ করতাম, বাট ইট ওয়াজ মোর বোল্ড অ্যান্ড লেটস টক অ্যাবাউট নিউ এজ। তো সেখানে আমার মনে আছে যে আমরা একটা রিপোর্ট করলাম যে হাসান মাহমুদ ছিলেন তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন পরে। তো ওনার ভাই কিভাবে বুদ্ধিস্টদের জায়গা দখল করতেছেন, এটা চিরগঙের ঘটনা। তো এইটা নিয়ে আমরা কোনো ইনভেস্টিগেশন করার মতো ক্যাপাসিটি বা সাহস আমাদের ছিল না ওই সময়, বা ওইভাবে করে ওটা ওয়েল ফাউন্ডেড হবে কি হবে না, লট অফ থিং। তো আমরা যেটা করেছিলাম খুব সিম্পল, যে তাকে তার ভাই বিরুদ্ধে একটা প্রোটেস্ট প্রোগ্রাম করার প্ল্যান করেছিল একজন ভিক্ষু, বুদ্ধিস্ট মং। এবং ওই মং কোথায় করবেন, এটা হচ্ছে ডিআরইউতে করবেন। তো আমরা ওইটা বলেছিলাম যে সেই প্রেস কনফারেন্সটা হয় নাই, একটা প্রোটেস্ট হয়েছে তার ভাইয়ের বিরুদ্ধে, যার ভাইয়ের বিরুদ্ধে যে প্রোটেস্টটা হয়েছে সেই প্রোটেস্টে তারা জমি দখলের অভিযোগ আসছে, তার ভাইয়ের নাম আসছিল। ভাইটা বললে তো ধরেন আমি কার ভাই, এটা আমাদের সোসাইটিতে বিগ ইস্যু। সো ওইখানে লেখা ছিল তার নাম। তারপরের থেকে আমাদেরকে কোনো থ্রেট করে নাই, আমাদেরকে মারে নাই, এটা সত্যি, কিন্তু আমাদের ওয়েবসাইট ইনঅ্যাক্সেসিবল হয়ে গেল, ঠিক আছে, কোনোভাবেই। আমার আর একটা রিপোর্টের কথা আমি বলি, যে সেই রিপোর্টটা আমরা স্পেসিফিক করলাম যে একজন গুম হয়েছে ময়মনসিংহ থেকে, এবং ময়মনসিংহ থেকে তার কাছে ছিল একটা আইফোন, যে ফিশার মানে মাছের ব্যবসা করতো। তো সে আসলো কোথায়, সে আসছে হচ্ছে তাকে নিয়ে আসছে র্যাব ওয়ানে রাখা হয়েছে। আমি মানে তার লোকেশন, যেহেতু তার পেয়ার করা ছিল তার আইফোন আর একটার সঙ্গে, তো ওইটার বেসিস করে আমি একটা রিপোর্ট করলাম যে লাস্ট লোকেশন অফ দিস পারসন এইখানে ছিল। এরপরে যেটা হইলো যে আমাদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হলো, এবং অ্যাপারেন্টলি এইটা একটা মানে আমরা ভায়োলেট করছি, আমাদের ওয়েবসাইটকে তখন টার্গেট করা হলো, এবং আলটিমেটলি আমরা নিউজটাকে টেক ডাউন করে ফেললাম। এটা হচ্ছে লাইক খুব নর্মাল ফেনোমেনা। আচ্ছা, বড় ঘটনাগুলোর ক্ষেত্রে কি হয়েছে? বড় ঘটনাগুলোর ক্ষেত্রে সেলফ সেন্সরশিপ হয়েছে। মনে করেন আমি একটা স্টোরি নিয়ে আমার এখনো ছিল, আমার একটা ইনভেস্টিগেশন ছিল যে আমরা, আপনাদের সবার মনে থাকার কথা, গাইবান্ধায় সাঁওতালপল্লীতে আগুন দেওয়া হলো। তো ওইটা আগুন দেওয়ার পরে আই ইউজ টু ওয়ার্ক উইথ আল জাজিরা অ্যাজ ওয়েল। তো আল জাজিরার জন্য আমি যখন নিউজ প্রডিউস করতেছি, তো তখন আমরা এটা ইনভেস্টিগেট করে দেখলাম যে এইটা আসলে পুলিশ আগুন দিচ্ছে। তো আমি যেহেতু ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনে কাজ করতেছি, ফাইন, বাট আমি আমার বাংলাদেশের লিডারশিপকেও তো আমি এই রিপোর্টটা দিব, রাইট? তো বাংলাদেশের লিডারশিপকে দেওয়ার জন্য হোয়াট আই ডিড, আমি পার্সোনালি ওইটাকে আরও ওয়েল রিসার্চ করে বাংলাদেশি মিডিয়ার মতো করে রিপোর্ট করলাম, এবং তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক, যিনি এখন জেলে আছেন, তার বক্তব্য, সবার বক্তব্য দিয়ে স্টোরি করা হলো। স্টোরিটা সাবমিট করার পরে দিনের পর দিন গেল, রিপোর্টটা ছাপাই হলো না, এবং এক পর্যায়ে বললো যে এটা তো আপনার সিকিউরিটি থ্রেট হবে, হাউ ক্যান আই রিপোর্ট দিস? বললাম যে আই এম নট ওয়ারিড অ্যাবাউট মাই সিকিউরিটি, আই এম ওয়ারিড অ্যাবাউট দ্য পিপল হু আর সাফারিং দেয়ার। এবং রিপোর্টটা যায়নি। লেটস টক অ্যাবাউট অ্যানাদার স্টোরি। এই স্টোরিটা হচ্ছে একজন জাজ, খুবই ইনফ্লুয়েন্সিয়াল জাজ, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা মামলার রায় উনি দিবেন
খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা এক বাক্যে বললে আপনারা বাংলাদেশের সবাই বুঝবেন, কিন্তু আমি বলছি না টেকনিক্যাল কারণে। তা তার ছেলেকে গুম করা হলো যেদিন উনি মামলার তারিখ ঘোষণার জন্য ডেট দিবেন, সেই দিন তার ছেলেকে গুম করা হলো। এবং গুম করা হলো ইন এ সেন্স একটা খুব হাই প্রোফাইল এজেন্সির মাধ্যমে। তার তার মা গিয়ে জিডি করলেন থানায়, বাবা সেই ভীত সন্ত্রস্ত হলেন। আমি এবং এই জিনিসটা কেউ বাংলাদেশের কোনো মিডিয়া জানে কি জানে না আমি জানি না, বাট খুব কম মানুষ জানতো তখন পর্যন্ত। তো আমি পার্সোনালি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বললাম যে এরকম একটা বড় ঘটনা আপনারা কেন চেপে গেলেন? তো তখন বলতেছে আমাকে যে আপনি জানলেন কি করে, এই ঘটনা তো আপনার জানার কথা না, আপনি জানলেন কি করে, এটা তো মানে হাইলি কনফিডেন্সিয়াল। তাহলে আমার কাছে জিডি আছে, জিডির কপিটা আমি ম্যানেজ করছি। তারপরে যাই হোক, আমি তার বক্তব্য, সে কথাই বলবে না, কোনো বক্তব্যই দিবে না। ইন পার্সন যে দেখা করছি, যে ফোনে হয়তো ভয় পাচ্ছে। দেন আমি রিপোর্টটা সাবমিট করলাম। রিপোর্টটা কিন্তু ছাপা হয়নি যে কনসিডারিং দ্য গ্রাউন্ড রিয়েলিটি, যে এত বড় ঘটনা ঘটছে, এত বড়টা, এবং ওই ড্রাইভার বলতেছে সে কোথায় নামাই দিয়ে আসছে। মানে আপনি বলবেন যে ভাই উইটনেস ছিল না, না না, উইটনেস বলতে সে ড্রাইভার নামাই দিয়ে আসছে, তারপর থেকে তার পাওয়া যাচ্ছে না। মা গিয়ে জিডি করছে, সন্তানকে আনকনশিয়াস অবস্থায় একটা হসপিটালে পরের দিন পাওয়া গেছে। দিস এ বিগ স্টোরি ফর মি। অ্যান্ড স্টোরিটা আমি স্টোরিটা দেওয়ার পরে অনেকদিন পর রেখে ওইটা কিল হয়ে গেল স্টোরিটা। এখন এইগুলোকে আপনি বলতে পারেন যে ভাই এইটা তো সেন্সরশিপ। সেন্সরশিপ কোত্থেকে আসে? সেন্সরশিপ আসে বেসিক্যালি আপনার এনভায়রনমেন্ট থেকে। যেমন এখন আপনি দেখবেন যে এতটা বেশি ফ্রিডম মানুষ পাচ্ছে যে বলতেছে যে অ্যাডভাইজার, আইন উপদেষ্টাকে একজন বলতেছে তারে মেরে ইয়েতে ঝুলাই রাখা হবে, টিএসসির সামনে ঝুলাই রাখা হবে। মানে এতটা বেশি আবার আমরা এখন এনজয় করতেছি। আই এম নট অ্যাগ্রি উইথ দিস কাইন্ড অফ থিং, বিকজ সোশ্যাল একটা অ্যাগ্রিমেন্ট থাকে। তো আমি আপনাকে, এইটা একটা রিয়েলিটি। এবং আমি তারপরে যখন ওয়েন আই লেফট নিউ এজ অ্যান্ড আই মুভ টু বাংলা আউটলুক, সো বাংলা আউটলুকে আমি অনেক স্টোরি আই ডিড ইন আ ডিফারেন্ট ম্যানার। লাইক আমার নাম আমি চেঞ্জ করে দিছি। হ্যাঁ, আমার যে নাম, সেই নামটা না দিয়ে আমি যে রিপোর্টগুলো করার দরকার সেই রিপোর্টগুলো করতাম। এবং আজকে যাদের নাম বলা হচ্ছে তাদের দু একজনের নিয়েও আমি রিপোর্ট তখন করেছি। কিন্তু এইটা আসলে কি যে বাংলা আউটলুকে হয়তো সহজ, বিকজ এটা অপেক্ষাকৃত আরও ছোট একটা নিউজ রুম, থ্রেশহোল্ডটাও কম। এবং আপনি যদি দেখেন যে 23শে আগস্ট থেকে আমাদের তো কাজ করা একদম খুব চাপের ভিতরে ছিল পুরো জুলাই মাস ধরে, বিকজ ইটস মোর অনলাইন বেসড। আমাকে মানে ফুল টাইম থ্রেড দেওয়া হচ্ছে 23 তারিখ থেকে 3 তারিখ সন্ধ্যা পর্যন্ত। 4 তারিখে গিয়ে একটু নর্মালসি হলো, 5 তারিখে তো পট পরিবর্তন হলো। কিন্তু মানে এই জিনিসটা কি চেঞ্জ হয়েছে কিনা? চেঞ্জ হয়েছে মানে আপু যেটা বললেন, উনি খুব ভালোভাবেই বললেন যে সরকার আমাদের প্রোটেকশন দিয়েছে। অফকোর্স উনি দিয়েছেন, কিন্তু যে মব হয়েছে সেই মবকে এই সরকারই বলছে প্রেশার গ্রুপ। তার মানে প্রেশার গ্রুপের সাথে কি সরকারের কোনো সম্পর্ক আছে কিনা সেটা একটা উল্লেখযোগ্য বিষয়। আবার দেখেন প্রেশার গ্রুপগুলো কিভাবে হয়েছে, সেই সরকার সংবাদপত্রগুলোতে হয়েছে, যেই সংবাদপত্রগুলো বিট ক্রিটিক্যাল সমকালে হয়েছে, প্রথম আলোতে হয়েছে, ডেইলি স্টারের সামনে হয়েছে, আর অন্যরা তো এই সরকারের এখন আজ্ঞাবাহী। জনকণ্ঠের সামনেও আমরা, আমার ওটা তো দখল করে, না না, ওটা তো দখল করতে গেছে, না না, হয়েছে। ওটা তো দখল করতে গেছে। এটি এশিয়ান টিভিটাও দখল করতে গেছিল, এবং একটা প্রভাবশালী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গেছিল ওটা দখল করতে গিয়ে পরে মানে ওইটা দখল করতে গেলে যেটা হয়, একজন ক্ষমতা দিলে আর একজন ট্রাম্প কার্ড দেয়, সেটা হয়েছে। জনকণ্ঠটা দখল করতে গেছে, এটা না যে সেটা প্রেশার গ্রুপ হিসাবে কিছু করছে, দখল করা। এখন দখল করাটাকে আমাদের সোসাইটি, যেমন কালকেও আসতে সময় টিভিতে আমি ছিলাম, সময় টিভিটাতে আসলে কি হয়েছে, কারা দখল করতে গেছিল, নামটা হয়েছে বিএনপির,
হ্যাঁ, যে বিএনপির নয়ন যে এটা ভাঙচুর করছে, কিন্তু বেসিক্যালি দখল করতে গেছিল আর একটা রাজনৈতিক দল। হ্যাঁ, আর একটা রাজনৈতিক দল, তাদের উদ্দেশ্য ছিল যে টেলিভিশনটা কন্ট্রোলে নিবে এবং পিরোজপুরের একজন এমপি প্রার্থী, হ্যাঁ, সেইটা নিবে। যখন তারা ব্যর্থ হয়েছে তখন এই পুরো দোষটা চাপাই দিচ্ছে হচ্ছে বিএনপির উপরে। সো এই জায়গাগুলোতে কিন্তু খুব একটা পরিবর্তন আসছে, মানে কিছু সেট আপ চেঞ্জ হচ্ছে। এখন আপনি বলবেন যে ভাই ডিজিএফআই কি এখন ফোন করে, এনএসআই কি ফোন করে? ডিজিএফআই এনএসআই এর ফোন করাটা একটা মানে খুবই অপ্রাসঙ্গিক। আমাকে বহুবার ডিজিএফআই ইন্ট্রোগেট করছে। তো আমাকে একবার ইন্ট্রোগেট করতেছে বিকজ আই ইউজ টু রাইট ফর ইরাবতী। তো ইরাবতীতে এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে আমি একটা রিপোর্ট লিখছি। লেখার পরে ডিজিএফআই খুব করে আমাকে ইন্ট্রোগেট করতেছে। তো আমি এক পর্যায়ে তাদেরকে বললাম যে দেখেন, আমার রিপোর্টটা যদি ভুল হয়, রিপোর্টে কোনো অংশ যদি কোনো ভুল থাকে, প্লিজ সেন্ড মি অ্যান রিজাইন্ডার, আই উইল ডেফিনেটলি উইল পাবলিশ ইট। বাট যদি ভুল না হয়, হোয়াই ডু ইউ ইন্ট্রোগেট মি? ঠিক আছে? তো আমাদের সোসাইটি হচ্ছে যে ওই আর্গুমেন্টটা, সে তো একটা পারপাস কখনো 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 সার্ভ করছে। কখনো সে সেকুলার হইতে গিয়ে যখন ধর্মপ্রাণ মুসলমানের উপরে নির্যাতন হয়েছে সেটাকে সে ভ্রুক্ষেপ করেছে, এতটা বেশি সেকুলার সে হয়ে গেছে, যেটা ফলে অন্য ধরনের সোসাইটিতে ইম্প্যাক্ট পড়ছে। তো এইরকম যদি আপনি দেখেন যে ইম্প্যাক্ট নাই, সেটা না, গভর্নমেন্ট বলছে যে হ্যাঁ আমি তো ফ্রি করে দিছি, বাট ফ্রি ডাজন্ট মিন যে সে এই মবকে কন্ট্রোল করতে পারতো না। আপনি মবকে কন্ট্রোল করার জন্যে আপনি সেই সরকারের উপরে ডিপেন্ডেন্ট হচ্ছেন, বিকজ আপনার ওই ক্যাপাসিটি নাই। আগে কিন্তু আপনি একটা ফোন পাচ্ছেন, আপনি তারপরে স্টোরি চালাই দিয়ে ফোন বন্ধ করে চুপ করে বসে আছেন, ওইটা নাই। কিন্তু এর থেকেও বেশি ভয়ঙ্কর একটা সিচুয়েশন, যে আপনি জানেন না যে আপনার রিপোর্টার বা অন্য কাউকে টর্চার করা হইতে পারে, মারধর করা হইতে পারে, মেরে ঝুলাইও রাখা হইতে পারে ইরানের মতো করে। সো ইট ইজ, আমার কাছে মনে হয় যে মব এই সিনারিওটা আরো ডেঞ্জারাস। একটা ফোন পাইলে, আমি বললাম না, একটা ফোন পাচ্ছেন, আপনাকে হার্ম করতেছে, বাট আপনাকে হার্ম করতেছে না, বাট আপনাকে এখানে বাসার সামনে এসে আপনাকে। এটা নিয়ে আরেকটু বিস্তারিত বলবো আমরা, জাস্ট আরেকটা জায়গায় একটু পিছনে যাই। জিনাত আসরিন আপা, আপনাকে আসলে আমার ব্যক্তিগতভাবে, এটা আমি অনেকবার মুক্তাদির ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আমি বলেছি যে সাংবাদিক মহলের সাথে আমার ব্যক্তিগত পরিচয় বিভিন্ন কারণে একটু কম, বাট আপনার সম্বন্ধে আমি ব্যক্তিগতভাবে অনেকের মতো হয়তো যে প্রথম জেনেছি আসলে আরেকজন আপনাদের মতন সাংবাদিক, জুলকানাইন সাহের ভাই, তার একটা পোস্টের মাধ্যমে। তারপরে আসলে আপনাকে আমার ব্যক্তিগত জায়গা থেকে চেনা। তো যেটা বলছিলাম, সেজন্য তারপরে হচ্ছে আপনার অভ্যুত্থান কেন্দ্রিক যে আপনার যে সংশ্লিষ্টতা, সেই বিষয়গুলো আমরা আসলে জানতে পারি। কারণ এই অভ্যুত্থানটা এরকম ছিল আসলে যে আমি আমার জায়গা থেকে করেছি, মুক্তাদি ভাই তার জায়গা থেকে করেছেন, আপনি আপনার জায়গা থেকে করেছেন। আসলে আমরা কে কী করেছি, আমাদের তিনজনের হয়তো নিজেদেরকে চেনার কোনো ওইভাবে কারণ ছিল না করার সময়। আপনি একটু ওই সময়কার একটু গল্প যদি আপনার থেকে আমরা শুনতে পারি, সেটা শুনবো। যেটা আমরা অনেক সিক্রেটলি দেখি, শুধু সামি যদি এক্সপোজ না করতে হয় তো অনেকে জানতো না। আমি জানতাম। এবং এটার সাথে আমার একটা প্রশ্ন আছে, যেটা অনেকে হয়তো করবে, যে ভাই আপনি এটা করলেন, এটা কি আপনি সাংবাদিক হিসেবে করছেন নাকি আপনি সাংবাদিক ছাড়া করছেন এই জায়গাতে? আচ্ছা, আমি অবশ্য আই ডিড দ্য বেস্ট আই কুড ফ্রম মাই পজিশন অফ প্রিভিলেজ। আমি বলবো আই কাম ফ্রম আ প্লেস অফ প্রিভিলেজ। কোনো কিছু হলে ওই টাইমে আই নিউ যে আমার কিছু হতো না, মানে ইভেন ইফ আই গট কট, আই নিউ দ্যাট আই কুড গেট অ্যাওয়ে উইথ ইট। বাট আমার এখন, আমি যদি এই প্রিভিলেজ থাকার পর আমি যদি হেল্প না করতে পারি, দ্যাট উড হ্যাভ বিন আ ক্রাইম। And I guess from that position of responsibility, from that sense, I did what I could. And I would say, because I always keep a low profile, so এই কারণে I could do what I wanted to do at that point, and যতটুক দরকার, and I didn't fear anything ওই সময়। ওই সময় সব থেকে ইম্পর্টেন্ট স্টোরি আপনার কাছে কোনটা মনে হয় যে দ্যাট হ্যাপেন, নট নেসেসারিলি যেটা আপনার সাথে রিলেটেড হতে হবে, বাট হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন অ্যাপার্ট ফ্রম দ্য মাস মুভমেন্ট, যেটা মানুষ একদম রাস্তায় চলে এসছে, এর বাইরে বিহাইন্ড দ্য সিন হতে পারে, যেটা হয়তো পরবর্তীতে সামনে এসেছে, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, বাট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল? I would say it's nothing more than Abu Saeed যেটা
শুটিং এটা ইন সব Abu Said's shooting was I would say that was the turning event. And এরপর যখন private university students who were moved by Abu Said's killing, তারা যখন মুভমেন্টে জয়েন করেছে তখন there was no turning back ওই জায়গা থেকে। and এই প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস তারা কিন্তু they're not spoken of সব সময় যখন এই আমরা আন্দোলনের কথা বলি, it's always those 5 people তাদেরকে ইনিশিয়ালি আমরা প্রথমে দেখেছি and that's it. বাট এই প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টসরা যদি যেভাবে 18th 19th যেভাবে সামনে এসেছে, তাদের এই স্যাক্রিফাইস যদি না হতো, তাদের এই স্ট্রেংথ অ্যান্ড দি কারেজ, তাহলে এই মুভমেন্ট উড হ্যাভ ডাইড অন দ্য 17th of July. তারা যেভাবে এসেছে অ্যান্ড তার ইফ ইউ লুক অ্যাট দ্য নাম্বার অফ ক্যাজুয়ালিটিস, সবচেয়ে বেশি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি মোর দ্যান পাবলিক ইউনিভার্সিটি। সো আই উড সে দে আর দ্য মেইন প্রোটাগনিস্ট অফ দিস মুভমেন্ট, নট এনি অফ আস। এইটা আমি একটু জাস্ট আপনার প্রশ্নে একটু যোগ করে দিই যে আপনি আসলে যেটা নিজেও বলেছেন যে মেইন প্রোটাগনিস্ট বলেন বা আবু সাইদের মৃত্যুটার যে একটা এটাকে সিম্বলিজম, যদি আমি সিম্বলিজম হিসেবেও ধরি, এটার যেটা সিম্বলিক ইম্পর্টেন্স ছিল সেটা অন্য অনেক কিছুর থেকে অনেক বেশি ছিল। আবার প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা যখন পরবর্তীতে বের হয়ে আসলেন এবং এইটা কতটুকু দরকার ছিল পরের মাস মুভমেন্টটা হওয়ার জন্য, তা আপনি আসলে স্টেক হোল্ডার নীতি থেকে আপনি আসলে বিশ্বাস করেন বা মাস্টার মাইন্ডের যে তত্ত্ব, সেই তত্ত্বে কি আপনি বিশ্বাস করেন? ডু ইউ বিলিভ ইন দ্যাট No, I থিওরি? don't. It was, I would say, a movement. I mean, whatever we saw in July, আমি প্রথম থেকে we have to go back, and আমি সবচেয়ে বেশি ক্রেডিট দিব, it's a very unpopular choice, but আমি সবচেয়ে বেশি ক্রেডিট দিব পিনাকি ভট্টাচার্যকে, বিকজ উনি যেভাবে এই আওয়ামী লীগের এক একটা ক্যারেক্টার্সকে নাম দিয়ে তাদেরকে যেভাবে তাদের ব্যাপারে কথা বলতো, এটা he made those people a comical figure. But all of them, they became, Hasina became Kathal Rani. When you না কাঁঠালের বার্গার পছন্দ, কাঁঠালের ফ্যান, কাঁঠালের বিভিন্ন রকম তরকারি খেতেন। ওটা নিয়ে একটা স্টোরি করব। So I would say going back, এই আমাদের এই যে বিপ্লব and all of it amongst the masses, it started with him. সে ডে ইন ডে আউট তার এই এপিসোড, এই রিডিকিউলিং অ্যান্ড দ্য রিজিম অ্যান্ড তাদের যে ভুল অ্যান্ড এভরিথিং দেখায় দিয়েছে, এইটাতে নর্মাল মানুষের মাথায় অলরেডি তখন এই রেভলিউশনটা তারা দে অলরেডি ইন্টারনালাইজড ইট বিকজ অফ হিম। অ্যান্ড এরপর আরেকজনকে আমি খুবই বেশি ক্রেডিট দিব, দ্যাট উড বি ডক্টর জাহেদ। উনি পিনাকির মতো এত ফানিভাবে এসব কথাবার্তা রিডিকিউল করতো না, বাট উনি ইউজিং ডিসেন্ট ল্যাঙ্গুয়েজ, ইউজিং কনস্ট্রাকটিভ ওয়ার্ডস, মানুষজনকে হাতে ধরে ধরে দেখায় দিয়েছে যে হোয়াট ইজ রং অ্যান্ড উই শুড বি ওকে উইথ ইট, উই শুড বি ডিমান্ডিং মোর, আমাদের আরও বেশি করা উচিত। সো আই উড সে এই দুজন, because at the end of the day it was a quota movement, it involved a narrow segment of the broader society, just public university students, কারণ private university students they wouldn't be going for এসব গভর্নমেন্টের জব। সো এই একটা ছোট মুভমেন্ট, it just toppled the regime, যেটা লাস্ট 23-তে বিএনপির মুভমেন্ট couldn't। বাট এই জিনিসটাই হয়েছে বিকজ এই দুইজন মানুষ দুই রকমের সেগমেন্টকে মাথার মধ্যে রেভলিউশনের স্পিরিটটা ঢুকিয়েছে। অ্যান্ড তারপর যখন এই কোটা মুভমেন্ট অ্যান্ড আবু সাইদ, ইট ওয়াজ ভেরি ইজি ফর দেম। দ্য ফিয়ার ব্যারিয়ার যেটা, সেটা অলরেডি অনেক আগে মানুষের মাথায় ভেঙে গেছে। সো আমি এই দুজনকে খুবই বড় ক্রেডিট দিব ফর এই হাসিনা মুভমেন্টের ইয়ের জন্য। অ্যান্ড অফকোর্স আমাদের পেপারে উই ট্রাই টু ডু আওয়ার বেস্ট। প্রথম আলো, মানব জমিন, সমকাল, they all did tremendous work in their position given the limitations. And especially মানব জমিন যেভাবে
বিএনপির নিউজ কভার করতো যখন ইট ওয়াজ মানে একটা আনস্পোকেন ফিয়ার ছিল, দে অল ডিজার্ভ ক্রেডিট ফর ইট। অ্যান্ড জাস্ট এই মুভমেন্টে মাঠে গিয়ে ইয়ে করার থেকে মানে বিহাইন্ড দ্য সিনস অল দিস পিপল দে হ্যাভ বিগ কন্ট্রিবিউশন। থ্যাংক ইউ। সেম জায়গা থেকে মুক্তাদি ভাইয়ের কাছে আসি। আপনি জিনাপা বেশ কয়েকটা বিষয়ের অবতারণা করলেন, স্পেশালি দ্য হিস্ট্রি অফ আমি দ্য আপনার মুভমেন্ট। প্রশ্ন করছি, আমি জিনাপা হয়তো পিনাকির সঙ্গে কথা বলছেন। না আমি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, পিনাকিদা মানে উনি বাংলাদেশের অবশ্যই আমি মনে করি টু সাম এক্সটেন্ট উনি বাংলাদেশকে অনেক ভালোবাসেন। হয়তো উনি একটা প্রেক্ষাপটে বাংলাদেশ ছেড়ে গেছেন, বাট উনি নিজে মনে করেন যে এই অভ্যুত্থানে দুজন মাস্টার মাইন্ড আছেন। উনি মনে করেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, উনি মনে করেন এটা হচ্ছে নুরুল ইসলাম ভূঁইয়া ছোটনের কথা উনি বিশ্বাস করেন যে ছোটন হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড, এবং আরেকজনের কথা বলে আমার বন্ধুবর, উনি হচ্ছেন মুস্তাইন জহির। এদের দুজনকে উনি মনে করেন যে এরা হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড। আসলে কি মাস্টার মাইন্ড কেউ আছে? আমি গত 2-3 বছরের বেশি সময় ধরে এই কি হচ্ছে, এই প্রেক্ষাপটটা কেমনে পড়ে যাওয়ার যে প্রেক্ষাপট, এগুলো নিয়ে আমি নিজের থেকে, নিজের আগ্রহ থেকে, মানে এটা শুরু হওয়ার আগে থেকে আমি শুরু করেছি এবং পরে এটা শেষ হয়েছে। এটার পেছনে মাস্টার মাইন্ড একজন আসছেন, আপনারা অনেকে তাকে চিনেন, জানেন, কিন্তু সে যে মাস্টার মাইন্ড সেটা জানেন না। এটা আমার বক্তব্য, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে সে আমার কাছে মাস্টার মাইন্ড ইন এ সেন্স, এই যে প্রত্যেকটা জায়গায় যে বিভিন্ন ছোট ছোট ডটগুলো সে মিলাইছেন, এবং আপনাদের চিন্তা শক্তির বাইরে। কারণ এত সিম্পল একটা মানুষ এই কাজটা করতে পারে, এখন ভাবেন না যে এটা ফরাদ মাজার করছে, ডোন্ট থিঙ্ক সো। বাট এটা একজন করেছেন যিনি কোঅর্ডিনেট করেছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এই কোঅর্ডিনেট না করলে কি এটা হইতো না? এটা হইতো, এটা অনিবার্য ছিল। বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হবে, এটা অনিবার্য ছিল। এইটা 71-এ ভারত হেল্প না করলেও হইতো, বাংলাদেশের মানুষ জান দিয়ে হইলেও এটা করতো। দিস ইজ হাউ ইট হ্যাপেন। কারণ এত বৈষম্য আমরা এটা সিস্টেমেটিক্যালি আমরা নিতে পারতাম না, সম্ভব না। ইভেন আপনি কাউ ইসলামাবাদে গেছেন, আপনি হ্যাভ ইউ বিন ওকে, ইসলামাবাদকে বলা হয় দিস ইজ 15 minutes away, 15 kilometers away from Pakistan. You know why? যে পাকিস্তানের যে সাধারণ জীবনযাপন, সাধারণ মানুষ, সেই মানুষের থেকে 15 কিলোমিটার দূরে গিয়ে আপনি একটা অভিজাত পাকিস্তানের জীবনযাপন পাবেন, সেটা হচ্ছে ইসলামাবাদ। এবং ওইটা হচ্ছে ইসলামাবাদ যেটা আমরা মনে করি যে ইসলামাবাদ বা পাকিস্তান এরকম। দ্যাট ইজ নট পাকিস্তান। এবং ওরাই বলে যে পাকিস্তান ইজ ইসলামাবাদ ইজ 15 minutes away from পাকিস্তান। সো ইন এ সেন্স আপনি যখন মনে করছেন যে বাংলাদেশের এই জিনিসগুলো করেছে, সে করেছে, কারণ আমরা ভেতরের যে মানুষগুলো জানি যে এই লোকটাকে এই স্ক্রিপ্টটা পর্যন্ত লিখে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে, এইভাবে এই স্ক্রিপ্টটা লেখা হয়েছে। এবং সেখানে আমি বললাম যাদের নাম দুজন উচ্চারণ করলাম তারা এই কাজগুলো করেছেন। ফলে তারা এখন রাষ্ট্রের সেই মেকানিজমের ভেতরেই বসে আছেন, তারাই রাষ্ট্রকে পরিচালিত করছেন, বিভিন্ন ফর্মে করছেন। এখন আমাদের কনসার্নটা কোথায়? আমাদের কনসার্নটা হচ্ছে যে বাংলাদেশের যে বৃহত্তর সমাজ, এই সমাজ কি এই আন্দোলনের ভিতর থেকে কিছু পাচ্ছে কিনা। এই আন্দোলনটা কিন্তু মুক্তিযুদ্ধের মতো আন্দোলন না, কারণ মুক্তিযুদ্ধের ব্যাপকতাটা ছিল বেশি। আর এইটা আরবান এডুকেটেড মিডল ক্লাসের একটা মুভমেন্ট। আরবান এডুকেটেড মিডল ক্লাস যখন পারে না, যখন একদম সহ্য করতে পারে না, তখন তারা রাস্তায় আসে। কিন্তু একটা শ্রমিকের কাছে রাস্তায় আসতে 3 মিনিট সময় লাগে। আজকে কাজ দেবো না, ধুর তোর কাজ, আমি রাখি তোর কাজ, লেটস গো। একটা স্টুডেন্টের কাছে কিন্তু সে খুব প্রম্পটলি রিঅ্যাক্ট করে। কিন্তু মিডল ক্লাস যে কোনো স্টেপ নেওয়ার আগে 5 বার ভাবে যে আচ্ছা আমি এই কাজটা করতেছি, জেলে নিলে আমার কি হইবে। আমাদের সোসাইটি তো খুব ইন্ট্রিগেটেড। সো সে দীর্ঘ বছর ধরে স্ট্রাগলটা করছে। আপনি যদি দেখেন প্রত্যেকটা মুভমেন্ট, এখন আমি বলতে পারি যে ভাই আপনি ইউ সি ইট অ্যাজ মানে ভেরি ইন্ডিপেন্ডেন্ট। আপনি দেখতেছেন এটা জেনজি রেভলিউশন অ্যান্ড সেজ এ রেভলিউশন অফ ডিসক্রিমিনেশন অ্যান্ড ল্যাক অফ সোশ্যাল জাস্টিস। এই কারণে এটা হয়েছে। এটা না হইলে এই যে এটা নেপালে হয়েছে। এবং দেখেন প্রত্যেকটা মুভমেন্টের আগে এই দেশগুলোর শ্রীলঙ্কা,
বাংলাদেশ, নেপাল, এই প্রত্যেকটা মুভমেন্টের আগে কি হয়েছে? সিমিলার প্লেবুক ইজ সিমিলার কি ফ্যামিলি, ওইখানেও ওই ডিসক্রিমিনেশনটাকে ট্রিগারিং ফ্যাক্টর হচ্ছে। বাংলাদেশের ডিসক্রিমিনেশনটাই বৈষম্য বিরোধী তো ভাই প্রাইভেট ইউনিভার্সিটির কি এখানে কোনো টেনশন ছিল? আরে ভাই তারা তো প্রাইভেট ইউনিভার্সিটি বলা তো ভাবেই না যে বিসিএস দিবে ইয়ে করবে। দে ডিড ইট বিকজ ভাই মানুষকে মাইরা ফেলতেছে জাস্ট বিকজ অফ হিজ রাইটস। এটা আমাদের সোশ্যাল মানে এরা নিতেই পারবে না। জেন আলফা তো আরো সেন্সিটিভ। জেন আলফা তো বাপ মাকে মার সঙ্গে দুর্ব্যবহার করলে পরে জেন আলফা বাড়ি ছেড়ে চলে যাবে। সো দিজ আর দ্য পিপল আর কামিং আপ। আমি বোঝাতে চাচ্ছি যে এইটা আমার সোসাইটি ডিমান্ড করে এখন। আমার সোসাইটি ইনজাস্টিসটাকে ফ্রেম করতে শিখছে এবং সে বলছে যে এই জায়গা থেকে আমাকে উত্তরণ করতে হবে। এই কারণে এই মুভমেন্টটা হয়েছে এবং এইটাকেই কেউ কেউ তার মতো করে। এখন দেখেন শ্রীলঙ্কায় কি হলো, শ্রীলঙ্কায় ডিসক্রিমিনেশন হয়েছে, তারা ইন্টারিম গভর্নমেন্ট আসছে, 2 বছর শাসন করছে, তারপরে নতুন অনুরা আসছে। অনুরা এসে কি করছে? সে বলতেছে যে আমার কোনো উপায় নাই। সে কিন্তু আগে আর্ম স্ট্রাগল করছে, আপনি জানেন যে তার পার্টি একসময় আর্ম স্ট্রাগলের মধ্যেও গিয়েছিল, কিন্তু সেটা ফেল করছে। তারপরে এসে তারা বলছে যে আমাদের সোশ্যালিস্ট আইডিয়াটাকে সে তারা প্রমোট করতেছে এবং শ্রীলঙ্কা ইজ গেইনিং। সে একটা ব্যালেন্স পলিটিক্সের মধ্যে যাচ্ছে। সে কিন্তু চায়নাপন্থী হয়ে যাচ্ছে না, সে আমেরিকাপন্থী হয়ে যাচ্ছে না, এন্টি ইন্ডিয়ান হয়ে যাচ্ছে না। ফলে সে যখন ব্যালেন্স হচ্ছে তখন এভরিওয়ান ইজ হ্যাপি। অলির ক্ষেত্রে কি হলো? অলি যখনই চায়না টিল্ট তার বেড়ে গেল তখনই তার অবস্থা খারাপ হয়ে গেল। অ্যান্ড আই আর্গিউ যে হাসিনার ক্ষেত্রে তাই হয়েছে। হাসিনার একটা পাপেট মন্ত্রী ছিল, নাম ছিল মোমেন। এভরি আদার ডে সে ইন্ডিয়াকে তোয়াজ করে এই সমস্ত কথা বলতো, কিন্তু ইন্ডিয়ার সিকিউরিটি মেকানিজম বা ইন্ডিয়ার ভেরি ডিপ রুটেড সিকিউরিটি অ্যাপারেটাস তারা মনে করতো যে এইগুলা ওর প্রো চায়না টিল্টের কারণে ওইগুলা বলে। সে প্রকাশ্যে বলতো যে হাজব্যান্ড ওয়াইফ, ইন্ডিয়ান বাংলাদেশ ইজ হাজব্যান্ড ওয়াইফ, বাট তার এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ার ওয়াজ উইথ চায়না। তো এখন আমি যদি এটাকে ফ্রেম করি যে ভাই এইগুলো হচ্ছে সব ভুলভাল, আমাকে বুঝাইছে এমনি, বেসিক্যালি ওরা করতেছে চায়নার কন্টেনমেন্ট পলিসির জন্য। অ্যান্ড আই ক্যান আর্গিউ উইথ দ্যাট। আমার দেশের যে মানুষের যে আকাঙ্ক্ষা, সে কিন্তু চায়না টিল্ট, চায়না কন্টেনমেন্ট, দিস অ্যান্ড দ্যাট, সংবিধানে কি হইল না হইল, দে ডোন্ট কেয়ার। তারা আসলে কি চায় সেটা কি এই গণ অভ্যুত্থানের এই জায়গা থেকে আমাদের সাংবাদিকরা কি আমরা পারছি সেটাকে চেঞ্জ করতে? আমরা কি সেই বয়ানটাকে নিয়ে আসতে পারছি? সেটা হচ্ছে আসল কারণ। আপনি দেখেন, একটা উদাহরণ বলি, আমি এই গল্পটা আগেও বলেছি। আপনাদের কাছে সবচাইতে খতরনাক পুলিশ অফিসার কে? সবচাইতে ডেসপারেট পুলিশ অফিসার হচ্ছে হারুন, তাই না? এর থেকে বেশি কেউ আছে আপনাদের জানা মতে? মনিরুল ইসলাম। ইয়েস, মনিরুল ইসলামের চেয়েও খতরনাক লোক আছে। মনিরুল ইসলাম খতরনাক এই কারণে যে খুব ঠান্ডা মাথায় উনি কাজগুলো করতেন। ওনার যে কারণে ওনার কয়েকটা বিষয় নিয়ে আমার মিক্সড রিয়াকশন ছিল, যে ওনারা একটা উদ্যোগ নিয়েছিলেন কিন্তু ওনারা ইনসাফটাকে প্রায়োরিটি দিচ্ছিলেন না, জাস্টিস। ওইটা আর একটা বিতর্ক, ওইটা আমি আর একদিন বলবো যদি কোনো দিন সুযোগ পাই। হারুন বাংলাদেশে যখন ছিল, ও তো পালাই গেছে না, আমেরিকাতে আছে। ও যখন বাংলাদেশে ছিল, ওর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বটা সবার আগে কে ইনশিওর করার চেষ্টা করছে জানেন? ওর চাচা তো জামাতের নেতা, জানেন এটা অনেকেই। ও লন্ডনে থাকে, লন্ডন থেকে টাকা পাঠায়। তার কাছে জামাতের টপ লিডারশিপ জিজ্ঞেস করছে ও কি ঠিক আছে? তো হারুন আমাকে বলতেছে যে ভাই আমি মুগ্ধ হয়ে গেলাম জামাতের এই ব্যবহারে। আমি কেন? বলে যে জামাত চাইলে আমার কি করবে না করবে সেটা আলাদা বিষয়, কিন্তু সে আমার খোঁজ নিচ্ছে। ক্যান ইউ ইম্যাজিন? আমাদের সোসাইটিতে 5 তারিখের পরে আসলে কি হয়েছে এটা অনেকে বুঝতে পারেনি। 5 তারিখে আপনার যে দহন, আপনার রক্ত দেখা, বা আমি যখন গুলি খাইছি, আমি তো জানতাম না আমি গুলি খাবো, গুলি খাইছি। তো আমার যে দহন আর যে মানুষ ফেসবুকে টুইটারে এই ঘটনা দেখছে তার দহন কিন্তু একরকম না।
আমি যখন দেখছি যে হসপিটালে রক্তে ভেসে যাচ্ছে, আমি পিছলে পড়ে যাচ্ছি রক্তের ভেতরে, হ্যাঁ, আমার যে দহনটা হবে, এবং আমি যখন দেখতেছি যে এই একটা এলিট ক্লাব গঠন করা হইলো ইন দ্য নেম অফ ইন্টারিম গভর্নমেন্ট, আমি তো বুঝলাম যে এটা তো গণমানুষের কিছু না। এবং এইটার যে পরিণতিটা আরো ভয়াবহ হইতেছে, এটা আমি তখনই বুঝলাম। সমস্যাটা কি জানেন? আপনার সাথে আমরা এই কথা বলে এখন অনেকে রেগে যাবে, আমি এই গল্পটা সব রাজনীতিবিদকে বলি যে why Sheikh Mujib was so popular among the poor people and the middle class and the working class. Do you ever think about this? তো আমি এটা বোঝার চেষ্টা করছি এবং রুট লেভেলে গেছি। উনি এই কারণে পপুলার ছিলেন না যে উনি টাকা পয়সা দিতেন, উনি পপুলার ছিলেন এই কারণে যে উনি ওই মানুষের ভাষায় কথা বলতে পারতেন। উনি একটা বাইসাইকেলের পেছনে করে বা একটা বাইকের পেছনে করে, একটা মোটর বাইকের পেছনে করে অথবা একটা রিক্সায় করে যত সহজে একটা মানুষের কাছে রিচ করছেন, এইটা সাধারণ কোনো নেতা করতে পারতো না। ফলে তার পপুলারিটি ওয়াজ হাই এবং সব তো সে সময় পাকিস্তান কেন্দ্রিক পলিটিক্স করতেছে, তারা তো ওইটাকে দেখতেছে। কিন্তু এইখানে রুট লেভেলের মানুষে, বাংলাদেশের মানুষ না তার কাছে তাকে ছুঁয়ে যায় এরকম নেতৃত্ব চায়। তো এই মানুষটা উনি ওইটা হইলেন, তারপরে কি হলো, ক্ষমতায় গেলেন, তারপর চেঞ্জ হয়ে গেলেন। আমরা সবাই আসলে স্বপ্নের, এই স্বপ্নটা আমরা দেখার চেষ্টা করি। আমরা সবাই চিন্তা করি কি, এই মানুষটা আমার হবেন, এ আমার নেতা হবেন, আমাদের মতো করে বাংলাদেশকে ভাবতে শিখবেন। খুব সিম্পল, এর জন্য অনেক টাকা লাগে না, এর জন্য খুব সিম্পল হিউমিলিটি লাগে যে হ্যাঁ আমি তোমাদের নেতা, আমি তোমার সমস্যাটা সমাধান 100% করতে পারবো না, কিন্তু কিছুটা করে যাব। বাংলাদেশের মানুষের এখন সমস্যা কি? বাংলাদেশের মানুষ কিন্তু এখন আগেকার মতো ভাই কিছু টাকা দেন, they don't say about this because সে চিন্তা করে যে কোনো না কোনো একটা জায়গায় সে একটা ইনকামের ব্যবস্থা সে করবে। সে চায় একটা ভালো জীবন মান। সেটা কেমনে? একটা হেলথ সার্ভিস সে চায়। এই হেলথ সার্ভিস কি গত 1-1.5 বছরে অনুকরণীয় হয়েছে, যেটা দেখে আপনি বলবেন যে হ্যাঁ বাংলাদেশের হেলথ সার্ভিস ডক্টর ইউনূসের সময়কালে এমনভাবে রাখা হয়েছে যা থেকে বাংলাদেশের বৃহত্তর মানুষ সেবা পেয়েছে, ইন্ডিয়া বা চায়নাতে যাওয়া তার লাগেনি, বরঞ্চ এই সেবা নিয়ে এটা অনুকরণীয় হওয়াতে ভবিষ্যতে অন্যান্য যে সরকারে আসবে তারা সুবিধা পেয়ে থাকবে। বাংলাদেশের মানুষ চায় তার সন্তানকে বা সে নিজে সেরা এডুকেশনটা নেই খুব কম পয়সায়। সে কি সেটা করতে পারে? আমাকে একবার বিদেশিরা বললো যে তুমি পাইরেটেড ইয়ে নিয়ে একটা রিপোর্ট করো, নীলক্ষেত নিয়ে। তাই আমি বললাম যে যতদিন নীলক্ষেত আছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ততদিন স্ট্রং হবে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর এই কি বলে ওটা কপি করা বা পাইরেসি অ্যান্ড আদার থিং। এটা আমার নিড, তোমার জন্য এটা ক্রাইম, আমার জন্য এটা নিড। আমাকে তো আমার মতো করে ভাবতে হবে। আমার বাংলাদেশকে যে সাজানোর জন্য, আমার বিশ্ববিদ্যালয়গুলোকে ওয়ার্ল্ড ক্লাস করার জন্য, যে শিক্ষা ব্যবস্থা করার জন্য যে আইডিওলজিক্যাল জায়গার পাশাপাশি প্রকৃতপক্ষে ইন্টারন্যাশনাল করার যে আগ্রহ, সেটা কি আমাদের ভেতরে আছে? আই হ্যাভেন্ট সি। আমার মিডিয়া কি, আমার কলকাতার বন্ধু, ইন্ডিয়া, নেপাল বা অন্যান্য সব বন্ধুদের সাথে আমি দেখেছি আমার মিডিয়া, জিনাপুরা তো একটা প্রিভিলেজ কমিউনিটি, ফরগেট অ্যাবাউট দেম প্লিজ, দে আর নট পিপল লাইক আস। পায়ে কাদা কোনোদিন লাগে নাই, ঠিক আছে? শখ করে ওনারা হয়তো কাদা পানি সাপ্লাই এগুলো দেখতে চান। আমরা তো এখান থেকে বড় হয়েছি। তো হোয়াট আওয়ার এক্সপেকটেশন, যে আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস মিডিয়া দেখব, ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন দেখব। আমি আসলে ব্যক্তিগতভাবে গত 1-1.5 বছরে এক্সপেক্ট করেছিলাম যে ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য তো আসলে নোবেল আনা ছাড়া আর কিছু করেন নাই, আর হয়তো গ্রামের কিছু মানুষের একটু উপকার করতে পারছেন, এটা আমি ভাবতাম। কারণ গত 15-16 বছরে উনি ক্রসফায়ার নিয়ে, ভুয়া ভোট নিয়ে, কোনো কিছু নিয়ে কখনো কথা বলেন। তা আমি ভেবেছিলাম যে উনি আমাদের কাছে একটা অনুকরণ রেখে যাবেন, যে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড, এই চিকিৎসা ব্যবস্থা এরকমভাবে পাবে, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড, এই এডুকেশন সিস্টেম এইভাবে হবে, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। আমার ছেলেরা, আমার মেয়েরা নাসাতে যদি কাজ না করতে পারে আমরা নাসা করব, এরকম ভাবটা সে দেখাবে। উনি ফ্রি ট্রিপ পাইলে বিদেশে যান, 2 দিন পর পর বাংলাদেশের মানুষের
হাস্যকর করে ফেলছেন। এখন দেখছেন যে ভাই অবস্থা খারাপ, এই দলগুলা কি করবে আই ডোন্ট নো। হ্যাঁ, নির্বাচনটা কোনো রকম দিয়ে এখন চলে যায়। নাহিদ আমাকে বলতেছে, নাহিদ নাহিদ আমার ফোন করছে, ওই যে ওদের যে ছাগল খাওয়ার একটা স্টোরি করছিলাম না, নাসিরুদ্দিন পাটোয়ারি, তো ওই স্টোরিটা করার পরে ও নাহিদ বলতেছে ভাই আপনার এই স্টোরি করা লাগলো। তা আমি বললাম যে ভাই এটা তো একটা ফ্যাক্ট, মানুষের জানা উচিত যে প্রতিবাদ ছাগলের ভিতর দিয়ে কিভাবে হতে পারে। নাহিদ আমাকে বলতেছে যে ভাই আমরা আসলে স্বপ্ন দেখছিলাম, অনেক মানুষকে বিশ্বাস করছিলাম, এবং এই বিশ্বাসটা ভাঙতে শুরু করছে। আমরাও আমাদের এই প্রজন্ম বা আপনারা জেন বা জেন আলফা, তারা কিন্তু একটা স্বপ্নের বাংলাদেশ দেখতে চায়। They don't want luxury. They don't want to see or they want to ride on Mercedes or BMW or Toyota is fine. খুব ডিসেন্ট লাইফ তারা চায়, বাট আত্মমর্যাদা নিয়ে। সেই আত্মমর্যাদার বাংলাদেশটা আমরা গত 1 বছরে দেখিনি। ধন্যবাদ। তারা আসলে কি চায় এটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে, কিন্তু এর আগে আমি আসলে জিনা আপার কাছে আসতে চাই। জিনা আপা, অনেক তো টেকনিক্যাল আলাপ হলো, এখন জার্নালিজমের টেকনিক্যাল আলাপে যাই। বাংলাদেশে এই মুহূর্তে এটা জাস্ট অ্যাকওয়ার্ড একটা আনসার দেবেন, কারণ এইটা আবার রুমি ভাইয়ের কাছ থেকে শুনে আবার আপনার কাছে আসবো। আপনার কি মনে হয় হোয়াটস দ্য প্রাইমারি সোর্স অফ ইনফরমেশন বাংলাদেশে বর্তমানে ফর মাস পিপল? প্রাইমারি সোর্স। I know people rely on Facebook, but that shouldn't be the case. শুডেন্টে আমরা আসি। মুক্তিদি ভাই, আপনিও এটা মনে করেন? হোয়াটস দ্য প্রাইমারি সোর্স অফ ইনফরমেশন বাংলাদেশের মানুষের জন্য এই মুহূর্তে? সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এটা ডিটেইল আসছি। তো সোশ্যাল মিডিয়া, আপনারা দুজনই আসলে আমরা এভরিবডি নোজ যে আসলে সোশ্যাল মিডিয়াতে যে সমস্যাটা হয়, আমি গতকালকেও একজনকে জিজ্ঞেস করছিলাম। জাস্ট রিসেন্ট দুটো এক্সাম্পল দিই। একটা হচ্ছে লাদাখে কয়েকদিন আগে যে একটা দাঙ্গার মতন হয়ে গেল 1-2 দিনের, তো সেখানে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে একটা ঝাপসা ছবি আপলোড করা হলো, বলা হলো এটা স্থানীয় একজন কংগ্রেস কর্মীর। পরবর্তীতে যেটা ফলস হিসেবে আপনার বের হয়ে আসে, এবং ওই কংগ্রেস কর্মীও হচ্ছে ভিডিও আপলোড করে, কংগ্রেস পার্টি থেকে তারা কেস করবে এরকম কথাবার্তা বলে। ওই ছেলে কিন্তু জাস্ট পোস্ট ডিলিট করে গায়েব হয়ে গেছে। তো সেম কিন্তু বাংলাদেশে হচ্ছে, এবং বাংলাদেশে কিছু জায়গায় এরকমও হয় যে ধরেন আমি যদি আজকে একটা পোস্ট করি যেটা হচ্ছে প্রাইমারি সোর্স অফ, যে রোমিও ভাই এই কাজ করছে, ডান, তারপরে হচ্ছে আমি ডিলিট করে দিলাম, এটার জন্য আমাকে কেউ দায়ী করছে না। এখানে দায়ী করতে গেলে আবার ডিএসএ অনেক কথাবার্তা চলে আসে। এটা অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গই করেছেন, এবং পরবর্তীতে ওই যে সংবাদ মাধ্যমে তো অন্তত এই জিনিসটা আছে, রিজয়েন্ডার দেওয়ার একটা বিষয়, আমি কিন্তু কোনো ক্লারিফাই করছি না, আমি পোস্ট রেখে দিচ্ছি, অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ করেছেন। সো আসলে এই প্রবলেমটার সলিউশন কি? মিডিয়া ল্যান্ডস্কেপে এই প্রবলেমটার সলিউশন আপনারা কিভাবে দেখেন? এখন ফেসবুক থেকে তো আপনি প্রাইমারি সোর্সটা সরায় ফেলতে পারবেন না রাতারাতি, যেহেতু এটা হয়ে গেছে, এবং আপনারা বলছেন যে অ্যাম্পলিফাই যে করতে পারছে বেশি সেই হচ্ছে বড় জার্নালিস্ট। সো আসলে কিভাবে তাহলে এটা সলিউশনে আমরা যাব? So আমি বলবো যে first of all মানুষজন turn to social media, Facebook to be precise, for information is because us in the media world we did a terrible job of informing people, because it's all about demand and supply. I mean, we just failed in the supply, I would say. যেসব জিনিস পাবলিককে জানানোর দরকার ছিল, যেরকম ডিউ ডিলিজেন্স করার দরকার ছিল, যেরকম অবজেক্টিভিটি নিয়ে আমাদের কাজ করার দরকার ছিল, উই ডিডন্ট ডু ইট। আমাদের কোয়ালিটি বাই অ্যান্ড লার্জ ইট ওয়াজ টেরেবল, বাট পিপল স্টিল নিড ইনফরমেশন, অ্যান্ড এই জায়গায় ফেসবুক এসেছে because of easy internet and everything else. But because Facebook spoke যেসব নিউজ জানতে চাচ্ছি, যেসব ব্যাপারে আমরা চারোদিকে দেখছি বাট আমাদের পেপারে টিভিতে আমরা দেখি নেই, বাট ওগুলা আমরা দেখছি ফেসবুকে মানুষের কথা বলছে। সো এই কারণে ফেসবুক ইমার্সড, অ্যান্ড আই উড সে এই জিনিসটা কারেক্ট করারও এগেন as journalists we need to do our job, and we need to do our job respectfully, professionally and diligently. যেটা করলে কি আসলে ল্যান্ডস্কেপটা চেঞ্জ হবে? I mean, রিয়েলি I do think I am a big believer যে আমরা media, I'm a big believer in print media, and I feel people, আমরা যদি quality দেই product, people would turn to it. People want to feel smart,
and সেটা only possible if you know things well. And so আমি বলতে I would say যে আমরা if we all do our job well তাহলে এই ফেসবুকের উপর রিলায়েন্স অ্যান্ড এটা কমে যাবে বিকজ ফেসবুক সোশ্যাল মিডিয়া অল অফ it's just an echo chamber and it speaks of আমার কনফার্মেশন বায়াস যেটা বলি আমরা সেটা ফেসবুক থেকে পাই বাট এগেন আমার চিন্তা ভুল হতে পারে এই জায়গায় যদি রিলায়েবল মিডিয়া থাকতো তাহলে মানুষজনই ফেসবুকের উপর এত ভরসা হতো না মুক্তদির ভাই আপনি মনে হয়েছে কিছু পয়েন্টে এগ্রি করেছেন কিছু পয়েন্টে ডিসএগ্রি করেছেন আপনি প্লিজ এক্সপ্লেইন ওই করবেন জায়গাটাতে আমি একমত যে বাংলাদেশের যে নিড অফ মিডিয়া এটা তো সবাই চায় যে একটা ভালো মিডিয়া হবে এবং আমি এটা নিয়ে একটা ক্লাস নিতে গিয়ে দেখলাম যে আমি বললাম যে তোমাদের ভেতরে কয়জন মিডিয়া সাংবাদিকতা পছন্দ করো তা প্রায় 90% তারা বললো যে ইয়েস তারা সবাই সাংবাদিকতা পছন্দ করে বললাম যে কয়জন সাংবাদিক হতে চাও 2-3% তারা সাংবাদিক হতে চায় এবং আমি বললাম যে এখন যে সাংবাদিকতা আছে সেটা কত পার্সেন্ট পছন্দ করো ওদের হাত তুললো 10% মতো তার মানে আমার একটা অ্যাসেসমেন্ট আছে আমি হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে এইটা কোনোভাবে এটা নিয়ে একটা ভালো খুব চমৎকার একটা আর্টিকেল লিখেছিল নিউ ইয়র্কার খুব চমৎকার বলছে যে একটা ইউএসএ একটা পাগলা ঘোড়া ছেড়ে দিছে উইথ দ্য ফেসবুক অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া সে তার এই পাগলা ঘোড়াকে কন্ট্রোল করছে না সো দ্যাট যে প্রত্যেকটা দেশের ভেতরে অটোমেটিক্যালি যা হওয়ার হবে হ্যাঁ তার দেশে এটা মানে যতক্ষণ না হচ্ছে হি ডাজন্ট বদার অ্যাবাউট দিস তো ওই যে সম্ভবত হার্ভার্ডের প্রফেসর এই কথাটা বলছেন না যে কেন সব দেশে কু হয় আমেরিকাতে কু হয় না কেন আমেরিকাতে আমেরিকান এম্বাসি নাই এটা বলে না এই গল্পটা তো আছে তো আমেরিকা ইজ থিঙ্কিং অ্যাবাউট দিস বিকজ দে হ্যাভ দ্য লিবারেল idea, liberal thought, and liberal space for everyone. But for what about us? We are more like in a we people মানে বাংলাদেশ বলেন বা সাউথ এশিয়া বা অন্যান্য মানে অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলো বেসিক্যালি এই সমস্ত দেশগুলোর আমি কনসিডার করি অ্যাজ এটা ল্যাবরেটরি তারা একটা আইডিয়া এখানে জেনারেট করে আগে এটা বেসিক্যালি হতো ল্যাটিন আমেরিকাতে তো ল্যাটিন আমেরিকার মানুষজন খুব চালাক হয়ে গেছে তারা পপুলিস্ট মুভমেন্টগুলারে এমনভাবে কইরা ফেলছে আমেরিকা নিজেই এখন বিপদের মধ্যে আছে এই জন্যে তারা ওই নোবেল প্রাইজ দিয়ে এখন ঠিকঠাক করার চেষ্টা করতেছে বাট হোয়াট অ্যাবাউট আস আমাদের ব্যাপারটা আমি বলি যে আমাদের এইখানে মিডিয়াকে যদি আপনি ফ্রিডম দেন সে যেন ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করার ক্ষমতা রাখে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করার ক্ষমতা আর ইন্ডিপেন্ডেন্ট মানে একটা স্বাধীন সরি আমরা একটু জাস্ট সর 1 মিনিট শেষ মানে অল্প একটু শেষ করে দিই যে চিন্তা করার ক্ষমতা আর একই সঙ্গে মানে যা ইচ্ছা তাই না লেখার ক্ষমতা এক জিনিস না